বাংলিয়ানার রাতের সংবাদে সবাইকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ ৬৭ জনকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা থেকে অব্যাহতি। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এবার গাজা সিটিতে বোমা হামলা দিয়ে ইসরায়েল স্থল অভিযান শুরু করল। যুক্তরাষ্ট্রে $50 কোটি বিনিয়োগের পর ট্রাম্প ও শাহবাজ শরীফের বৈঠক। জাতীয় পার্টির চেয়ারম্যান সহ ১.৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ ৬৭ জনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছে। বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২০২৩ সালের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ ৬৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। মামলা সূত্রে জানা যায় ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকা মহাসমাবেশ ডাকা হয়। এদিন বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ হামলা করলে উভয় পক্ষে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের অনেকেই হতাহত হন। এই ঘটনায় ২ দিন পর ৩১ অক্টোবর রাজধানীর পল্টন থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে রমনা মডেল থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল। মামলাটি তদন্ত করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে গত বছর ২১ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালায় সঙ্গীত বিষয়ের সহকারী শিক্ষকের পদ থেকে সৃষ্টির সমালোচনা করে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে। বাচ্চাদের মানসিক ও আদর্শিক ঘাটতি দেখা যাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এতে মাদ্রাসার শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে, না হয় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। এবার গাজা সিটিতে বোমা হামলা করে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে। সপ্তাহব্যাপী তীব্র বিমান হামলার পর মঙ্গলবার গাজা সিটিতে স্থল অভিযানের মূল পর্যায় শুরু করেছে ইসরায়েলি সেনারা। রাতভর ভারী বোমা হামলা হওয়ার কথা জানিয়েছে সেখানকার বাসিন্দারা। নগরীর ওপর বিমান, সমুদ্র ও স্থল ৩ দিক দিয়ে আক্রমণ চলছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা। তারা মঙ্গলবারের বোমা হামলাকে গাজায় ২ বছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ানক বলে বর্ণনা করেছে প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর কর্মকর্তারা বলছেন, স্থল সেনারা গাজা সিটির অনেক ভেতরে কেন্দ্রীয় স্থলের দিকে অগ্রসর হচ্ছে। গাজা সিটিতে ৩,০০০ হামাস যোদ্ধা রয়েছে। তাদেরকে মোকাবেলায় বাড়তি সেনা নামানো হবে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। এতে নিহতদের বেশিরভাগই গাজা সিটির। জাতীয় পার্টির চেয়ারম্যান সহ ১.৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন। গণ অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সহ ১.৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আবেদন পেয়েছে পুলিশ। গণ অধিকার পরিষদের আবেদনে গত ২৯ আগস্ট দলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য জাতীয় পার্টি নেতাকর্মীদের দায়ী করে এই আবেদন করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল। মঙ্গলবার রমনা থানায় এই আবেদন করেন দলটির ছাত্র শাখার সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, একটা আবেদন পেয়েছি। ঘটনাটি রমনা থানা এলাকার ভেতর কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের $50 কোটি বিনিয়োগের পর ট্রাম্প ও শাহবাজ শরীফের বৈঠক।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতার সৌদির সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 25শে সেপ্টেম্বর। সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। এ ঘটনাকে পাকিস্তানের কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প শাহবাজ বৈঠকের আলোচ্য সূচিতে থাকবে পাকিস্তানের বন্যা পরিস্থিতি, কাতারে ইসরায়েলি হামলার প্রভাব এবং পাকিস্তান ভারত সম্পর্কে টানাপোড়েনের মতো বিষয়গুলো। কূটনৈতিক সূত্র জানায় রিয়াদ ও দোহা এই ট্রাম্প শাহবাজ বৈঠককে সমর্থন দিচ্ছে, তবে পাকিস্তানের দূতাবাস এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান গুরুত্বপূর্ণ খনিজ খাতে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $50 কোটি বিনিয়োগ পেয়েছে। দেশটির এর আগে সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠকও করেছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ক্রমেই পরিণত হচ্ছে এক হটস্পটে। বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, যা এখন আর শুধু পরিবেশ নয় বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। 1980 থেকে 2023 সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। অনুভূত তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2015 থেকে 2023 সাল ছিল বিশ্বের সবচেয়ে গরম 9টি বছর। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাজধানী ঢাকায়। 1980 সাল থেকে 2023 সাল সময়ে ঢাকার তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। অনুষ্ঠানে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন, গাছপালা উজাড় ও কংক্রিট নির্ভর উন্নয়নে তৈরি হয়েছে ভয়াবহতা। তীব্র তাপমাত্রার কারণে উৎপাদন সক্ষমতা কমার ফলে 2024 সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা মোট দেশজ উৎপাদনের প্রায় 0.4%। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরী বলছেন, জামায়াত দেওবন্দি কওমি মাদ্রাসার দুশমন। আল্লাহ না করুক, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে তাহলে দেওবন্দি কওমি ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার মাদ্রাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি, আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি, এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব গণমাধ্যমে এই সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মনগড়া। তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশ মাত্র নেই। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করবেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপবাদের অভিযোগে পত্রিকাটির বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করবেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্ক টাইমস অনেকদিন ধরে আমাকে নিয়ে মিথ্যা বলছে, অপবাদ দিচ্ছে ও কলঙ্ক ছড়াচ্ছে। এতদিন তাকে সুযোগ দেওয়া হয়েছে, সেটা এখন শেষ করতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে টাইমস কমলা হ্যারিসকে সমর্থন করেছিল। তিনি বলেছেন, পত্রিকাটি চরম বামপন্থী ডেমোক্রেট পার্টির মুখপাত্রে পরিণত হয়ে গেছে। ট্রাম্প এর আগেও নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করেছিলেন। 2023 সালে আদালত $100 মিলিয়ন মূল্যের সেই মামলা খারিজ করে দেন, কারণ বিচারকের মতে মামলার অভিযোগগুলো সাংবিধানিক আইনের দিক থেকে ভিত্তিহীন ছিল।